এসআইআর ট্রাইব্যুনালের বিপদে পড়া মানুষগুলোকে সবাই কি ভুলে গেল? এই বিষয়টা নিয়েই আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি, জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখছেন, আপনারা জানেন। নতুন সরকার গঠন হয়েছে বিজেপির, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটা হাই প্রোফাইল সাষ্টাঙ্গ প্রণামের পর আমরা আমাদের নির্বাচিত সরকার পেয়েছি বলতে পারেন। এখন আমরা উত্তেজিত এই ভেবে যে আয়ুষ্মান ভারত রাজ্যের স্বাস্থ্যসাথীকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যদিও আমরা ঠিকমতো জানিই না, একেবারে জানিই না সত্যি যে সবাই হাসপাতালে ভর্তি হয়ে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবো কি না, কারণ আমরা সম্ভবত ভাবিনি যে আয়ুষ্মান ভারত সবার জন্য নয়, এটা আমরা আগে ভেবেই দেখিনি। লক্ষ্মীর ভাণ্ডার চলে গিয়ে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি মতো এসেছে অন্নপূর্ণার ভাণ্ডার, এবং সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতাও আবার দ্বিগুণ করা হয়েছে। ফলে হু হু করে নতুন শিল্প এবং কর্মসংস্থান হবে, এবং তার সাথে সাথে এই দ্বিগুণ ভাতাও চলবে, এটাই ভাবছি আমরা, তাই তো? একদম। সরকারি বাসে মহিলাদের ভাড়া মকুব হয়েছে, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি কি? বাস্তবে দেখতে পাচ্ছি 50টা বেসরকারি বাসের পরেও নির্দিষ্ট গন্তব্যের দিকে যাওয়া একটা সরকারি বাস দেখতে পাওয়াও যেন ভাগ্যের ব্যাপার, কারণ অর্থাভাবে সরকারি বাস পরিষেবা তো প্রায় বন্ধ বলা যায়। অধিকাংশ চলে না, কর্মী নেই। আর অন্যদিকে মেয়েদের পড়াশোনা বা চাকরির জন্য বাড়ি থেকে বেরোনোর দরকার নেই, সেটা সারা ভারতের বিহার সহ নানা রাজ্যের বিজেপি সরকার দেখিয়ে দিয়েছে। কাজেই এই ঘোষণায় সরকারের আর্থিক দায় তেমন থাকছে না। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য নিত্য মাইক বাজানোয় নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, খুব ভালো কথা। তাহলে ধরে নেওয়া যায় যে এবারের পুজোয় নিশ্চয়ই উৎকট ডিজের আর মাইকের অত্যাচার থাকবে না, সম্বৎসর নেতা নেত্রীদের চিৎকার শোনারও দায় থাকবে না। সেরকমটা না হলে ধরে কিন্তু নিতে হবে যে নিশ্চয়ই এর উদ্দেশ্য হচ্ছে অন্য, শুধুমাত্র সংখ্যালঘুদের ধর্মস্থানে মাইকের ওপর নিয়ন্ত্রণ কায়েম করাই এর উদ্দেশ্য এবং লক্ষ্য, এটা ধরে নিতে হয়। ধর্ম পালনের জন্য রাস্তাঘাট দখল করা যাবে না, সেটাও খুব ভালো কথা। তার মানে তো শুধু রেড রোডের নামাজ নয়, রেড রোডের নামাজ তো শুধু নয় নিশ্চয়ই এর মানে। তার মানে তো এটাও যে রাস্তা দখল করে বালিগঞ্জ কালচারাল আর একডালিয়ার পুজো এবার তাহলে বন্ধ হবে। কিন্তু কোথায় কি? মোদি মহাশয়ের যোগ দিবস উদযাপনের জন্য 10 দিন ধরে রেড রোড বন্ধ করা হলো সরকারি আদেশে। তাহলে আরও আছে, তপসিয়ার বেআইনি নির্মাণ ভাঙতে ইতিমধ্যেই বুলডোজারের আগমন হয়েছে। এরপর নিশ্চয়ই বড়বাজার, চাঁদনি মার্কেট, পোদ্দার কোট আর বাগড়ি মার্কেট, তাই তো? সেটাই তো হওয়া উচিত, নাকি ওগুলোর মালিকানা মুসলমানদের নেই বলে আইন সেখানে সব আলাদা হবে, বুলডোজার সেখানে যাবে না? শিল্পের প্রয়োজনে জমির ঊর্ধ্বসীমা আইনের বদল আসছে। বাংলার জমিহারা ক্ষুদ্র চাষি ন্যায্য এবং উন্নত জীবিকার বদলি উপায় পাবেন তো? অর্থাৎ নতুন সরকারের এমন নানা ঘোষণা এবং কার্যকলাপে ইতিমধ্যেই চারিদিকে প্রবল উৎসাহ, প্রবল উল্লাস, এবং সেই প্রবল উল্লাসে চাপা পড়ে যেতে বসেছে যে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করে নাম তোলার জন্য 34 লক্ষ মানুষ ফর্ম জমা করেছেন, এটা চাপা পড়ে যাচ্ছে। সর্বোচ্চ আদালতের অর্ডার অবশ্য দেখাচ্ছে যে এর সবটাই নাম তোলার জন্য নয়, এর মধ্যে নাম বাদ দেওয়ার আবেদনও নাকি আছে। ভালো কথা, যদিও সেটা অল্পই, তবুও কিভাবে কে জানে, যেহেতু সফটওয়্যারে নাম বাদ দেওয়ার কোনো অপশন ছিল না, জানা নেই তারা আজকের তারিখে ঠিক কি অবস্থায় আছেন। সংবাদ মাধ্যম বলছে যে কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি টি শিবজ্ঞানম সহ অনেকেই পদত্যাগ করে সরে গিয়েছেন ট্রাইব্যুনাল থেকে। কাজেই ট্রাইব্যুনালগুলো আর আদৌ বসছে কিনা বা বসবে কিনা তাও কিন্তু কেউ আর খবর রাখে না। সংবাদ মাধ্যম মারফত জানা যাচ্ছে যে 18টার মধ্যে মাত্র 2টোতে মুখোমুখি শুনানি এখনো নাকি চলছে, তাও আবার নানা কড়াকড়ি সহ।
কিন্তু বাকিগুলো একদম নিষ্ক্রিয়। অথচ ইতিমধ্যেই নবনির্বাচিত সরকারের প্রধানেরা বলে দিয়েছেন যে যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের নাগরিক হিসাবে নানা প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার থাকবে না। কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করুন। ট্রাইব্যুনালে কাজ হচ্ছে না, তবু সরকার এই ঘোষণাটা করছে। কাজেই ঠান্ডা মাথায় দেখলে বোঝা যায় যে শুধু ভোট নয়, এসআইআর হচ্ছে আসলে বহু লক্ষ মানুষের ওপরে নামিয়ে আনা একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। 34 লক্ষ মানুষ, বেশিরভাগটাই গরিব প্রান্তিক মানুষ, যাদের সরকারি সাহায্য ছাড়া জীবন ধারণ বাস্তবিকই মুশকিল। এসআইআরের হাতে ছাঁটাই হওয়া এই এমন নাগরিকরা কিভাবে তাহলে বাঁচবেন তা তো কেউ জানে না, কিভাবে মরবেন তাও যেন অজানা। এবং অনেকেই সাধারণভাবে বিশেষ ভাবিত নয়, কারণ একটা রক্ষা কবচ তাদের হাতে আছে। তাছাড়া আমাদের স্মৃতিও ক্ষণস্থায়ী, বুঝতে পারছেন তো। এটা বলাই বাহুল্য যে এসআইআর সন্দেহাতীতভাবে পশ্চিমবঙ্গের জন্য পরিকল্পিত একটা প্রকল্প, এবং এমনভাবে পরতে পরতে একে কার্যকর করা হয়েছে যে অনেকেই সবটা ভালো করে বুঝে উঠতেই পারিনি। আমি নিজেও বুঝে উঠতে পারিনি যেভাবে একে কার্যকর করা হয়েছে। যেমন ভোটের আগে তৃণমূল থেকে এক নাগাড়ে বলা হলো যে বাংলার ভোটার তালিকা থেকে ষড়যন্ত্রের মাধ্যমে 91 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এটা একটা কত বড় মিথ্যা কথা ছিল জানেন? তথ্য পরিসংখ্যান ঘেঁটে দেখুন, ঘেঁটে দেখা যাচ্ছে যে কথাগুলো আদৌ সত্যি ছিল না। ছিল কি? চিন্তা করুন। যদি বলা হয় যে এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে ভোটার ছিলেন 7,66,00,000, আর এনুমেরেশন ফর্ম জমা না করার জন্য বাদ গিয়েছেন 58,02,000, তাহলে কি দাঁড়ায়? ফর্ম জমা করেও পরে বাদ গিয়েছেন 5.5 লক্ষ, এবং বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছেন 27,02,000। তাহলে সোজা অঙ্ক হচ্ছে বাদ গিয়েছেন প্রায় 91 লক্ষ, ওই তিনটে ধরলে। কিন্তু প্রশ্ন হলো, ফর্ম জমা না করার জন্য যারা বাদ গেলেন এবং পরের 1 মাসে নিজেদের নাম খসড়া তালিকায় তোলার জন্য কোনো রকমের আবেদনও করলেন না, সেই 58,02,000 মানুষকে মৃত, মানে যারা মৃত, নিখোঁজ, মানে ঠিকানায় যাদের পাওয়া যায়নি, তারপর স্থানান্তরিত বা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম আছে বলে যাদের চিহ্নিত করা হয়েছে, এবং এই রকমভাবে নাম বাদ যাওয়ার ঘটনা যে সমস্ত রাজ্যে, মানে নাম বাদ যাওয়ার ঘটনা যে সমস্ত রাজ্যে এসআইআর হয়েছে তার সর্বত্রই হয়েছে, এবং আরও বেশি হারে হয়েছে পশ্চিমবঙ্গের থেকে। কাজেই এদের নাম বাদ যাওয়াকে তৃণমূল ষড়যন্ত্র বলে প্রচার করলো কেন? প্রশ্ন করতে হবে না? এবং এই 58,02,000 নাম বাদ দিয়ে তৃণমূল সরকারকে ভোটের শুরুতেই পেছনে ফেলে দেওয়া হয়েছে বলে তৃণমূলের পক্ষে এমন দাবি তোলা হয়েছিল কেন? এটা তো আমার মনে হয় তদন্ত করা দরকার, সেটা ভাবার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। ওই 58 লক্ষ তো তারা আবেদনও করেনি, তাদের খুঁজেও পাওয়া যায়নি, তারা মৃত, তারা স্থানান্তরিত। তো সুতরাং ওটা তো সংখ্যা নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো তো ফর্ম জমা করেও ডিলিট হওয়া 5.5 লক্ষ মানুষ, এবং পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যেকার অত্যাশ্চর্যভাবে নিজের দেশে বিচারাধীন আন্ডার অ্যাডজুডিকেশন অংশের বাতিল 27,02,000 মানুষ, নয় কি? সব মিলিয়ে প্রায় 33 লক্ষ মানুষ, যারা সশরীরে উপস্থিত থেকেও এবং ভোট দিতে চেয়েও ভোট দিতে পারলেন না। এই মানুষরাই তো বাদ পড়েছেন বলবো। তথ্য থেকে জানা গিয়েছে যে এই প্রায় 33 লক্ষ মানুষ মোটামুটি রাজ্যের কয়েকটা বিশেষ বিধানসভায় ছড়িয়ে আছেন, এবং এদের বেশিরভাগ অংশই হচ্ছেন মুসলমান এবং মহিলা। কেন জানি না এই প্রশ্ন তাই আসছেই যে বেশিরভাগ মহিলারাই তাহলে তাদের ঘরবাড়ি পরিবার ছেড়ে বাংলাদেশ থেকে বা সুদূর মায়ানমার থেকে প্রাণ হাতে করে বেআইনিভাবে সীমানা পার করে এই রাজ্যে এসে বসে আছেন, তাই তো? কে জানে? এই রহস্যের উত্তর হয়তো বাংলার বিজেপি RSS এর নেতাদেরই শুধু জানা আছে। প্রাথমিক প্রশ্ন হলো, এই যে 27,02,000 মানুষকে ভোট দিতে দেওয়া হলো না, তার সরাসরি প্রভাব ভোটে কতটা পড়ল? এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর পাওয়া হয়তো বেশ কঠিন, কিন্তু খবর ইনস্টিটিউট, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, কুইন্ট, দ্য ওয়ার, নিউজ লন্ড্রি ইত্যাদি অনেকেই গত কয়েক মাসে বা কয়েক দিনে এগুলো কিন্তু দেখেছেন, এবং তাদের তথ্য থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। প্রথমেই এটা দেখা জরুরি যে এমন কটা আসন আছে যেখানে জয়ের ব্যবধানের থেকে ভোট দিতে না পারা ভোটারের সংখ্যা বেশি, কারণ সেক্ষেত্রে বলা যায় যে এরা ভোট দিতে পারলে সেই আসনগুলোতে ফলাফল অন্যরকম হয়ে যেতে পারত, অর্থাৎ সেই সব আসনে বিজেপি হয়তো হেরে যেতে পারত, তৃণমূল হয়তো জিতে যেতে পারত, কংগ্রেস হয়তো জিতে যেতে পারত ইত্যাদি।
এক্ষেত্রে 27 লক্ষ ভোটারের হিসাব নিয়ে যা দেখা যাচ্ছে তাতে সবাই কিন্তু একমত যে 49টা আসনে এই রকম অনিশ্চয়তা আছে, যার মধ্যে বিজেপি জিতেছে 26টা আসনে, তৃণমূল জিতেছে 21টা আসনে, কংগ্রেস জিতেছে 2টো। অর্থাৎ এসআইআর এর কারণে বিজেপির আসন 26টা বেড়ে থাকতে পারে, এটা সত্যি কথা। তার মানে তো বোঝাই যাচ্ছে যে এতে করে সরকারের বদল কিন্তু আটকানো যেত না, কারণ তারা তো পেয়েছে 208টা আসন। কারণ বিজেপির জেতা মোট 208টা আসন থেকে যদি 26টা আসন বাদ দেওয়া হতো তাহলে বিজেপির আসন দাঁড়াতো 182টা। তো এটাই তো জেতার আসন, সরকার গঠনের আসন। বিজেপির জেতা ওই 26টা আসনের যদি সবকটাই তৃণমূলকে ছেড়ে দেওয়া হয়, মানে ওখানে যদি ধরে নেওয়া হতো যে সবকটাতে তৃণমূল জিততো, তাহলে তো তৃণমূলের মোট আসন দাঁড়াতো 80, মানে 80টা জিতেছে প্লাস 26 সমান 106টা আসন। বলতে চাইছি যে এমনটা হলেও বিজেপি সরকার গঠন করত এবং তৃণমূল তার ধারে কাছেও যেতে পারতো না, সরকার গঠন করা তো দূরের কথা। তবে এটা ঠিক যে এবারের বিধানসভা ভোটে নানা কায়দায় নানা প্রক্রিয়া চালু ছিল এবং সেটা ভোট পরবর্তীতে বোঝাই যাচ্ছে, এখন আমরা সেগুলো বুঝতে পারছি। মানুষ যেহেতু পাটিগণিত নয়, তাই এটাও মাথায় রাখা জরুরি যে এসআইআর এর সামাজিক মানসিক প্রভাবও কতটা হয়ে থাকতে পারে, এটাও মাথায় রাখা জরুরি। এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব চলে যেতে পারে এমন প্রবল দুর্ভাবনা কাজ করেছে এমন অনেক মানুষের সাথে কথা বলে বোঝা গিয়েছে যে শেষমেশ ভোটার তালিকায় নাম ওঠায় তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন এবং অদ্ভুতভাবে অনেকেই এটাও মনে করেছেন যে বিজেপিকে ভোট দিলেই নিজের নাগরিকত্ব রক্ষা করা সবচেয়ে সহজ হবে, এমনটা অনেকে ভেবেছেন। তো আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। এছাড়া এমন মানুষের সংখ্যাও নিতান্ত কম নয় যারা বিজেপি আরএসএস এর অন্তহীন প্রচারের শিকার হয়েছেন এবং মনে মনে ভেবেছেন যে এইভাবে অনুপ্রবেশকারী তাড়ানো ভালো কাজ এবং ফলে এসআইআরকে সমর্থন করেছেন। কাজেই সবকিছু মিলিয়ে মমতার সরকারের প্রতি প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা ছাড়াও এবারের নির্বাচনের এই ফলাফলে এসআইআর একটা বড় ভূমিকা রেখেছে, একথা নিশ্চিতভাবেই বলা চলে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই এসআইআর এর ষড়যন্ত্র এবং অত্যাচারকে ভুলে যাওয়া যাবে না কোনো মতেই। মানে প্রায়ই আমরা প্রতিবেদনে বলি এবং ভোটের আগে লাগাতারভাবে এই সব কথা বলেছি, কিন্তু কে শুনেছে? আর সেই জন্যই ভোটের কথা ঝেড়ে ফেলে এটাই বলতে হয় যে সরকার তো বদলে গিয়েছে, কিন্তু ওই 33 লক্ষ মানুষের কি হবে যারা ডিলিটেড হয়ে আছে? আমরা কি তাদের একদম ভুলে যাব? তাদের পাশে দাঁড়ানোটাই তো সবচেয়ে বড় বিষয়। আপনি ভালো বলুন আর মন্দ বলুন, আমার যেন মনে হচ্ছে বামপন্থীরা ছাড়া এ কাজ আর কেউ করবে না, কারণ দেখতে পাচ্ছি বাস্তবে প্রথম থেকে সেটা দেখাও যাচ্ছে। আশা করা যায় সামনের দিনগুলোতে হয়তো তাঁরাই এই বিপন্ন মানুষদের পাশে দাঁড়াবেন, আর কে দাঁড়াবেন সেটা এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তো একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা এই রকম বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।